শুরু করছি সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি বোমযাত্রীর ডায়েরি। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে অফিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন। খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন। আর ছেঁড়া জামা টামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব। তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। সময় হলে আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের যে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প! তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার কাছে মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত। ব্যাপার তো একটাই। ঠিক ঠিক, মনে পড়েছে। এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর। কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মড়ার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি ব্যস্ত হইও না, আমি গেছিলাম ওই মৌকায় যদি একটা কিছু বাঘঝাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মূলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না। কিন্তু সে উড়ে পালি। লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? গর্তের ঠিক মাঝখানে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো। তোমাদের 4খানা হেদো যার মধ্যে ঢুকে যায়, এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি। এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড় করতাম না, বুঝলে। নেহাত বড় টানি যাচ্ছে তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমাকে আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটাকে টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন একটা খটকা লাগলো। যতদূর মনে পড়ে, প্রথমবার দেখেছিলাম কালির রং সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষেরও তো ভুল হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখা সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপর একটা অদ্ভুত আশ্চর্য ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়, খাতাটাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, সে দাঁত
এই দুদিন আগেই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে। ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়, টানলে রবারের মতো বেরিয়ে যাচ্ছে, আর ছাড়লে যে কে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে খাতাটা কাগজটায় ধরলাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নির্ধারে মর্নিং ওয়াক সেরে ফিরছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদকুটে চেহারার লোকের সামনে এসে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করে বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না। লোকটা আর কেউ নয়, আমারই চেহারা, আমারই ছায়া। এই বছরে আমার চেহারা ওই রকম হয়ে গিয়েছে। আর আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে মনে করে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আজও কাজ করে ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার বলে আমার মনে করে আমার স্নাপগানটা বা নস্বাস্থ্যতা ওর উপর পরীক্ষা করা হলো। দেখলাম নস্যির যা তেজ, তাক করে কোপের কাছাকাছি মারতেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব করা যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগে ওর হাঁচি থামবে না। 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল তা ক্রমেই সেটা দূর হচ্ছে। যাওয়ার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। ক্রমশ মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটার দম দিতে গিয়ে যে ভুল করে কাঁটাটাই খুঁড়িয়ে ফেলেছে তা জানলো কি করে? 1 সেকেন্ড এদিক ওদিক হলেই সব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গঁত খেয়ে পড়ে যাবে তা আশ্চর্য কি? রকেট পড়ায় অবিনাশবাবুর মুলুর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইলেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছিল, তার দিকে কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এইসব লোককে জব্দ করবার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5 জানুয়ারি। প্রহ্লাদ বোকা হলেও ওকে সঙ্গে নিলে তেমন একটা সুবিধা হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবল বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নাই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটাকে উল্টে ফেলেছিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিচ্ছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখেছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে পারঅক্সাইড পাউডারের স্তূপটার দিকে এগিয়ে চলেছে। এই দুটো জিনিসের কন্ট্যাক্ট হলে যে কী সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার লাইব্রেরি, বিদুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো। ওজনেও ভুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিদুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলে মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে। 6 জানুয়ারি। আমার রকেটের পোশাকটার আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঝুলেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করেছি। এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন? আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানীর কথা উঠলেই ঠাট্টা আর ভাড়ামো। রকেটটা যখন প্রথম তৈরি করেছি তখন একদিন এসে বললেন, আপনার ওই হাউইটা
এই কালী পুজোর দিনে ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। এক এক সময় মনে হয় পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করেছে, সেটাও বোধ হয় অবিনাশবাবু বিশ্বাস করবে না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা বানাতে। আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকম দেখতে একটি বুড়ি তার চায়ে ফেলে দিলাম। সেই বুড়িই হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের জুম্বনাস্ত্র থেকেই ওই আইডিয়াটা এসেছিল। কিন্তু এটাই যে শুদ্ধ হাই উঠবে তা নয়, হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 1/4 বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8ই জানুয়ারি। নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বড়িটাই খেলো। আর কোনো চিন্তা নেই, এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10ই জানুয়ারি। দুদিন থেকে দেখছি বিদূষকর মাঝে মাঝে একটা গাঁ গাঁ শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিদূষকেরও তো কোনো শব্দ করবার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে। এক নড়াচড়ার যা ঠং ঠং শব্দ, ও তো আমারই হাতে তৈরি। তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছু থাকতেই পারে না। কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি তখন সবে রকেটের পরিকল্পনা করছি। জিনিসটা যে এখন কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে সেটা প্রথমে বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বুঝতে পারছি যে এবার হয় ট্যান্ট্রাম বোরো বোরোপ্যাক্সিনেট, না হয় ইকুইক্স ভোলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময় ঘরে একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ হলো। চমকি গিয়ে পিছনে ফিরে দেখি বিদ্যুৎ লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে, আর তাতেই আওয়াজটা হচ্ছে। খুব জোর দিকে বারণ করতে গেলে মানুষ যে হয় মাথা নাড়ে, সেই রকম। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রামটা যে হাত থেকে নামিয়েছি, অমনি মাথা নাড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই, কলকবজা তেল টেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার যেই ট্যান্ট্রামটা হাতে নিয়েছি, অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিদূষকর কি সত্যি বারণ করছে নাকি? এবার ভেলো সিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ। কিন্তু এবার মাথাটা নড়ছে ওপর দিকে নিচের দিকে, যেমন করে মানুষে হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা নিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। ওর চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিন ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিদূষকরের কলকবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করলেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হবার কিছুই নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার কোনো বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময়েই আমার হিসেবের ঠিক বেশি কাজ করে। তাতে এক এক সময় মনে হয়েছে যে সে হয়তো বা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার উপর খোদকারি করেছে। কিন্তু সত্যিই কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। আর একটা কথা আমার প্রায়ই মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। সেই টানটা লিখে বোঝানো শক্ত। মধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায়, তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় পৃথিবীর প্রভাব ছাড়িয়ে কিছু উপরের দিকে উঠতে পারি, তাহলেই যে টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে টেনে নিয়ে চলে যাবে। এই টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে আমি ওটা অনুভব করেছি।
এই দিনটার কথা আজও বেশ মনে আছে। 12 বছর আগে, আশ্বিন মাস, আমি আমার বাগান থেকে একটা আরাম কাদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবার পর 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সব থেকে বেশি। 1 ঘন্টায় অন্তত 8টা 10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ একটা উল্কা দেখলাম, যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। আমি এক দৃষ্টি চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার আমার বাগানের পশ্চিম দিকে গোলঞ্চ গাছটার পাশে গিয়ে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো চলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখবো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা লেগে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি তার পরদিন থেকে রকেটের বিষয় নিয়ে ভাবতে শুরু করি। আরেক হলো এই গোলঞ্চ গাছ। সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চের বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এই রকম ফুল কেউ কোথাও আগে দেখেছে বলে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলো ঝোলো পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় হাতছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি, কাল ভোর 5টায় মঙ্গলযাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর ওর হেলমেটটা পরিয়ে দেখলাম। ও তো হেসে অস্থির। সত্যি কথা বলতে কি, আমার ওর চেহারা ও হাবভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং 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 ঘং ঘং শব্দ শুনে আমি বিদুষী করে তার লোহার চেয়ারটার দিকে দেখলাম। চেয়ারটা বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকমের শব্দ করছে। এই শব্দটার মানে একটাই হতে পারে, বিদুসাগর ও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউটনকে হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল। এখন দেখছি বেশ চুপচাপ আছে, আর মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাঁচটা ছেটে ছেটে দেখছে। 21শে জানুয়ারি, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা দিয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32-এর 3/6। 5 বছরের মতো রসদ সঙ্গে আছে। নিউটনের একটা ফিশ পিল ও 7 দিনের খাওয়া হয়ে গেছে। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বোটিক ইন্ডিকা, কেবলমাত্র সেটাই নিয়েছি। বোটিক ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যাস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটফট করছিল। এখন দেখছি আমার টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধহয় এগুলো অসংখ্য বেড়ালের চোখের মতো বলে মনে হয়। বিদুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে আছে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাঁচের চোখ দেখে বোঝবার উপায় নেই। প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহল নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছ থেকে। 25শে জানুয়ারি, বিদুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণে ছিরি দেখে হাসে, সেটা ও মোটেই পছন্দ করে না। 2-1বার দেখেছি ও মুখ থেকে গ গ আওয়াজ করছে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে। ও লোহার হাতের মতো একটা বাড়ি খেলে যে কি দশা হবে, সেটা প্রহ্লাদ বোঝে না। আজ বিদুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজালো। 2 পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাড়টাকে চিৎ করে বলল, গাগো। ও আসলে বলতে চেয়েছিল ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আজ মৌর গ্রহটাকে একটা পাতিলেবুর মতো লাগছে। আমার হিসেব অনুযায়ী আর 1 মাস পরে ওখানে এসে পৌঁছাবো। এই কমাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে।
আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখেছি। এমন সময় খেয়াল হলো বিদুশঙ্কর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, প্রতিবারই একই কথা। আমি সেই খাতায় নোট করে নিলাম। এরকম দাঁড়ালো, ঘঙ ঘ্যাঙং কোক্ক ঘঙা আগা কেকেই কোঙং ঘঙা। লেখাটা পড়ে ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে। কিছুদিন আগে দ্বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম, ও তারই প্রথম লাইন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। বিদুশঙ্করের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসবই নিয়ে যেতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তারা তবে তারা কী রকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটা অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু সেটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমিও ও সরল বিশ্বাসী। তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। বিদুশেখরকে কদিন ধরেই একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনও প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিতে পারে না। কেবল কোনো একটা শব্দ বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে হ্যান্ডেলটা টানতে টানতে রকেটটা উল্টো দিকে যেদিকে যায় সেদিকটা ধরে প্রচণ্ড টান। আমি তো ঝাঁকুনের চোটে আমরা সব কেবিনে মেঝে গড়াগড়ি। কোনো মতে উঠে বিদ্যুৎচক্রকে কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেলটা ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিদ্যুৎচক্রের এরকম ভাবগামীর কারণ কি? ওকে আপাতত অকেজো করেই রেখে দেব। ল্যান্ড করাবার পর যা বোতাম টিপে আবার চালু করব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়েছিল বেশি, বড্ড বেশি কথা বলছে ওর সঙ্গে, তাই বোধহয় মাথাটা বিগড়ে গিয়েছিল। আর 4-5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে নীল জায়গাগুলো প্রথমে জলবল মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সব সরু সরু লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলেও মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের টিপির উপর বসে আমি ডায়েরি লিখছি। প্রথমে এখানে গাছপালা আর মাটি পাথর সবই তাই নরম রবারের মতো। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হচ্ছে স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদী বোধহয় লাল, এবং সেগুলি আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল সেটা আসলে ঘাস আর গাছপালা, সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কীরকম উল্টো বলে মনে হয়। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব তাহলে ভুল হলো নাকি? কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কেমন যেন একটা প্রথমে থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া কোনো শব্দই নেই। আশ্চর্য নিঃশব্দ। ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে, কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আছে। সেটা ক্ষণস্থায়ী হলেও একবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় জাতীয় কিছু আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না। তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আঁচলা করে তুলে দেখি অমৃত। মনে পড়লো একবার গারো পাহাড়ে একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেলেই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল।